মধ্যে নিজের হাত দুটো জড়ো করে রেখে চুপচাপ বসে আছে তে। জাঙ্কুক গিয়ে তার পাশে বসে পড়ল। তারপর তের হাতের উপর নিজের হাত রেখে বলল, এত কেন রাগ করছো? আমি তো মজা করছিলাম। তুমি সবার সাথে কত ভালো করে কথা বলো, আমার সাথে কথা বলতে আসলেই তোমার ঝগড়া শুরু হয়ে যায়। আমি ঝগড়া করি? তাহলে কথা বলবেন না আমার সাথে, তাহলেই তো হয়ে যায়। যত দোষ এখন সব তের ঘোষ। তের কথায় জাঙ্কুক হেসে দিল। আচ্ছা আচ্ছা, এখন চলো বাড়ি যাব, আমার প্রচুর ঘুম পাচ্ছে সত্যি। আচ্ছা, আপনি যে সারাদিন এইভাবে টই টই করে ঘুরে বেড়ান, আপনাকে তো কখনো কাজ করতে দেখি না। আপনার কিন্তু মনে রাখতে হবে, আপনি বিয়ে করেছেন, সংসার আছে আপনার। এখন এভাবে ঘুরে বেড়ালে কি করে হবে? আমার যখন কিছু প্রয়োজন আমি কার কাছে হাত পাতবো? আপনার বাবা মায়ের কাছে? কত বড় লজ্জার বিষয় জানেন আপনি? স্বামী থাকতে কি করে শ্বশুর শাশুড়ির কাছে টাকা চাইবো? এর কথায় জাঙ্কুক মাথা নিচু করে ফেললো। কোনো কিছু না বলে তের হাতের মধ্যে হাত দিয়ে হাঁটা শুরু করলো। এই জিমিন, দাঁড়াও বলছি, আমি তো মজা করছিলাম। আচ্ছা বাবা, সরি, আর কখনো বলবো না। এই নাও কান ধরলাম। জিমিন পেছনে তাকিয়ে দেখলো সত্যি সত্যি সুগা কান ধরে দাঁড়িয়ে আছে। আশেপাশে সবাই সুগার দিকে তাকিয়ে আছে, কেউ কেউ তো হাসাহাসি শুরু করে দিয়েছে। সুগাকে দেখে জিমিনও হেসে দিল। আরে কি করছেন? এভাবে কেন কান ধরে দাঁড়িয়ে আছেন? ছাড়ুন ছাড়ুন, সবাই হাসছে তো আপনাকে দেখে। আমি আর রাগ করে নেই। সত্যি তো? সত্যি। আমি কি করে বিশ্বাস করব তুমি রাগ করে নেই? আচ্ছা বলুন কি করতে হবে, তাই করব, আপনাকে এটা বোঝানোর জন্য যে আমি আর রাগ করে নেই। তাহলে না হয় তুমি আমার সাথে নাগরদোলায় ওঠো, তাহলেই আমি বিশ্বাস করব তুমি আর রাগ করে নেই। সুগার কথায় জিমিন হেসে দিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো নাগরদোলায় উঠতে অনেক ভালোবাসি, ছোটবেলা থেকেই আমার অনেক ফেভারিট। ই বাবা, আমি তো ভাবতাম সব মেয়েরাই নাগরদোলায় উঠতে ভয় পায়। একদমই না, আমি নাগরদোলায় উঠতে একটুও ভয় পাই না। চলুন চলুন, নাগরদোলায় উঠবো। জিমিন, সুগা সহ তিনটি ছেলে আর একটি মেয়ে নাগরদোলায় উঠে পড়লো। জিমিনের এক পাশে সুগা আর এক পাশে মেয়েটি বসলো। নাগরদোলনা চলার সাথে সাথে মেয়েটি প্রচন্ড চিৎকার করছিল। মেয়েটি নাকি ভীষণ ভয় লাগছে। এদিকে জিমিনের তো একটুও ভয় লাগছে না। জিমিন মেয়েটির দিকে তাকিয়ে বলল, আরে তুমি ভয় কেন পাচ্ছ? তুমি চিৎকার করো না। নাগরদোলনা যখন নিচের দিকে নামবে, তুমি চোখ বন্ধ করে জোরে চিৎকার দিবে, দেখবে তোমার আর ভয় লাগছে না। জিমিনের কথায় মেয়েটি জিমিনের হাত শক্ত করে চেপে ধরলো। জিমিনের কথা মতো মেয়েটি তাই করলো। দুজন গরুর মতো চিৎকার করছে। এদিকে সুগা মনে মনে ভাবছে, কি নিরামিষ মেয়ে রে বাবা, আগে জানতাম মেয়েরা নাকি নাগরদোলায় উঠতে ভয় পায়, তার পাশে যে থাকে তার হাত শক্ত করে ধরে রাখে। আর এই মেয়ে জড়িয়ে ধরা তো দূরে থাক, ভয়ও পায় না। পাশের মেয়েটা কত সুন্দর ভয় পাচ্ছে, আর এই নিরামিষ মেয়েটা আনন্দ করছে। আসলে বোকা মেয়ে একটা। আরে তুমি তো সত্যি বললে আপু, চোখ বন্ধ করে চিৎকার করলে আর ভয় লাগছে না, শুধু কলেজাটা হালকা কেঁপে উঠছে, আগের থেকে কম ভয় লাগছে। মেয়েটা বলে উঠল, আমিও আগে অনেক ভয় পেতাম, কিন্তু আমার আশ্রমের বন্ধুরা আমাকে শিখিয়ে দিয়েছে যখন ভয় লাগবে তখন চিৎকার করতে, তবে কেউ যেন বুঝতে না পারে আমি ভয় পাচ্ছি। এমন ভাবে চিৎকার করতে হবে যেন আমরা অনেক মজা করছি। নাগরদোলা ওঠার আগে সবাইকে বলে দিতে হবে। আচ্ছা আপু, খুব সুন্দর একটা জিনিস শিখলাম। বলতে বলতেই নাগরদোলনা থেমে গেল। জিমিন নিচে নেমে আসলো। সুগা নাগরদোলনার ভাড়া মিটিয়ে দিল। এই আপনি 10 টাকা দিলেন কেন? 10 টাকা করে দিলেন কেন বলুন? লোকটি আপনাকে ঠকিয়েছে। আমরা ছোটবেলা 5 টাকা দিয়ে উঠতাম, আপনি 10 টাকা ফেরত পাবেন। দাঁড়ান, আমি নিয়ে আসছি। আরে জিমিন তুমি দাঁড়াও, আমরা আর ছোট নেই, এখন 10 টাকা করেই লাগে। তাও তো এটা গ্রাম, শহরের ওখানে হলে আরো বেশি টাকা লাগতো, এখানে তো কমই নিয়েছে। বললেই হলো নাকি আপনাকে ঠকিয়েছে? আপনার উচিত আপনার টাকা ফেরত আনা। 10 টাকা কম নাকি? তোমার কি জনগণের হাতে মার খাওয়ানোর ইচ্ছা আছে? মা আমার মার যদি খেতে না চাও তাহলে চলো। আচ্ছা এই নিন 10 টাকা। 10 টাকা কেন? বারে, আমি যে নাগরদোলনায় উঠলাম তার টাকা দিতে হবে না? ভগবান তোমাকে কি দিয়ে তৈরি করেছে বলো তো? কি পাপ কাজ করেছি আমি? তোমার টাকা দেওয়া লাগবে না, চলো তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসি। আর একটু তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। আরে আপনি তো আজব লোক, আমি বাসায় থাকি না, আমি আশ্রমে থাকি। ও
ওরে আমার মা, আমি বুঝেছি, এবার চুপ করুন দয়া করে। চলুন আপনাকে আপনার আশ্রমে পৌঁছে দিয়ে আসি। এই, আমি আপনার কোন জন্মের মা লাগি? আমাকে কোন দিক থেকে আপনার মা মনে হচ্ছে? ওরে বইন আমার, চুপ করে যা। এটা কথার কথা বললেই হলো একটা। আপনি তো ভারী আজব মানুষ, একবার মা ডাকেন, একবার বইন। মাথা কি খারাপ হয়ে গেছে? তাহলে কি ডাকবো? আমার বাচ্চার মা ডাকবো? বউ বলে রাখতে পারবো না, মা বলতে পারবো না, বইন বলতে পারবো না, তাহলে বলবোটা কি? বোকা মেয়ে কোথাকার, খালি বড় হয়েছো, মাথার মধ্যে কিচ্ছু নেই। এই কি বলছেন এটা? মাথার মধ্যে কিচ্ছু নেই? এই দেখুন, মাথা ভর্তি চুল। আমি পড়াশোনায় কত ভালো আপনি জানেন। বলছিলাম, আপনার কথা যদি শেষ হয় তাহলে এবার চলুন মহারানী, আপনার আশ্রমে আপনাকে ফিরিয়ে দিয়ে আসি। জিমিন আর কোনো কথা বলল না। বুঝতে পেরেছে সুগা তার কাছে প্রচন্ড বিরক্ত, আর কোনো কথা না বলে সুগার সাথে সাথে চলে গেল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। জিমিনকে আশ্রমে পৌঁছে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সুগা। তে আর জাংকুক বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। জাংকুক ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে পড়ল। তারপর তেকে বলল, আমার জন্য এক কাপ চা বানিয়ে আনো না। আপনি আবার চা খান? কেন, আমি কি মানুষ না, নাকি আমার চা খাওয়া নিষিদ্ধ? আরে আরে, আপনি রেগে কেন যাচ্ছেন? আমি তো মজা করছিলাম, বানিয়ে নিয়ে আসতে পারি। আমাকে রান্নাঘরে দেখলে আবার আপনার বাড়ির লোকরা খাও মাও করে ধরে, তখন আমি কি করব? কার এত সাহস তোমাকে কিছু বলবে? আমাকে ডাক দেবে, বাকিটা আমি বুঝে নেব। আর যদি বলে তোমার স্বামী তো কামাই করে না, তুমি কেন রান্নাঘরে এসেছো, তখন আমি কি বলবো? শোনো, আমার পরিবারের লোকেরা এতটা খারাপ না। আমি জানি খারাপ না, কিন্তু যদি বলে তখন কি করব? থাক, আমি খাবো না, তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না, এখন যাও এখান থেকে। কি ছেলে রে বাবা, তাও বলছি না যে কাজ করব, রাগ দেখানোর বেলায় শুধু 100তে 100। আচ্ছা, রাগ করছেন কেন, আমি নিয়ে আসছি। এই রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে জিন বসে আছে। কিছু লাগবে মা? কি লাগবে বলো, আমি তোমাকে দিচ্ছি। কিছু লাগবে না আম্মু, উনি শুধু চা খাবেন বললেন, তাই বানিয়ে নিতে এসেছি। তুমি বসো না, আমি বানিয়ে দিচ্ছি। না না, আমি বানাতে পারবো, আমি সব পারি। আশ্রমে যখন থাকতাম তখন তো নিজের কাজ নিজেই করতাম, কোনো সমস্যা হবে না। এর কথা শুনে জিন চলে গেলেন। চা বানিয়ে জিনের কাছে নিয়ে গেল। জিন বলল, তুমি জাংকুকে চাটা দিয়ে এসো মা, বাকিগুলো আমি সবাইকে দিয়ে দিচ্ছি। কিছু না বলে চা নিয়ে জাংকুকের রুমের দিকে হাঁটা দিল। ব্যালকানিতে এক মনে দাঁড়িয়ে আছে জাংকুক, বাইরের দিকে তার নজর। গিয়ে তার সামনে দাঁড়ালো। এই নিন আপনার চা, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি খাবো না। কেন? এত কষ্ট করে আপনার জন্য বানিয়ে নিয়ে আসলাম, আর আপনি খাবেন না? এর কথা শেষ হওয়ার আগেই জাংকুক তের হাত থেকে চায়ের কাপটি নিয়ে নিল। তে মনে মনে ভাবছে, একবার শুধু খান, তারপরে চায়ের টেস্ট সারা জীবন মনে থাকবে। জাংকুক চা খেতে শুরু করলো। এখনো আগের মতনই দাঁড়িয়ে আছে, কোনো পরিবর্তন নেই। চায়ের কাপ শেষ করে তের দিকে তাকালো জাংকুক। চোখ তার অসম্ভব লাল হয়ে আছে। চলে যেতে গেলে জাংকুক তের হাত শক্ত করে ধরে নেয়। তারপর তেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপরে নিজের ওষ্ঠের সাথে তের ওষ্ঠ জোড়া মিলিয়ে দিল। চোখ বন্ধ করে নেয় তে, পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। জাংকুককে ধাক্কা দেওয়ার শক্তিটুকু পাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর তেকে জাংকুক ছেড়ে দিল এবং নিজের সাথে মিশিয়ে নিয়ে তের কপালে একটা চুমু খেয়ে বলল, সব কিছু ঠিকই ছিল, শুধু মিষ্টটা একটু কম, তাই ঘাটতিটা পূরণ করে নিলাম। তাছাড়া এমন চা প্রতিদিন হলে কিন্তু মন্দ হয় না। বলেই তের কপালে আর একটা চুমু খেলো। জাংকুকের এমন কাজে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তে। এটা কি হলো? চায়ের মধ্যে এতটা লঙ্কার গুঁড়ি মেশানোর পরেও উনি বলছেন চিনি কম হয়েছে। কি লজ্জার ব্যাপার রে বাবা, লজ্জায় মুখ ঢেকে ফেলল তে। রাতে ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে জাংকুক বলল, মা, তোমার বরকে বলে দাও, কাল থেকে আমি তোমার বরের অফিসে জয়েন করতে চাই। আমাকে কি কাজে নেবে? সবাই অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়। কথাটা বলে যেন বড় সড়ো কোনো অপরাধ করে ফেলেছে সে। সেই অপরাধে জাংকুককে এখনই জেলে পুরে দেওয়া হবে।